ওই সময় আমরা যেমন বুয়েটে বা বিভিন্ন মেডিকেলে অ্যাডমিশন দিয়ে চান্স পেয়েছিলাম, ওই সময় আমরা মানে এরকমই একটা ফাইট দিয়ে অ্যাডমিশন দিয়ে আমরা কলেজের স্কুলে চান্স পেয়েছিলাম। মানে স্কুলে চান্স পাওয়ার জন্য 1 বছর কোচিং? হ্যাঁ, 1 বছর ভর্তি কোচিং। মানে আমি স্কুলে গেলে মানে আমার আশেপাশে 2-4টা বেঞ্চ মানে আমার ভয়ে অতিষ্ঠ থাকতো। স্কুল লাইফে কোনোদিন মানে ফোকাস স্টুডেন্ট ছিলাম। ভাই এরকম কি পসিবল যে অন্য কারো মার্ক আমার সিটে চলে আসছে? তো দোকানদার বলে না, এরকম তো পসিবল না। ওই কলার চৌকা আর হচ্ছে পাউরুটি আমি রাজশাহী কলেজের রাস্তা। হ্যাঁ, আমার রাজশাহী কলেজেই মারবো, আর অন্য কোথাও মারার দরকারই নাই, রাজশাহী কলেজেই মারতে হবে। আম্মু তখন আমাকে ফোন দিয়েছে, আমার ফোন অফ পেয়েছে, আম্মু ভেবেছে আমার মনে চান্স আছে, আমি মনে হয় উল্টাপাল্টা কিছু করছি রুমের মধ্যে। এই ব্যাচটা আমার 16 জন পর্যন্ত গিয়েছিল যখন আমি কলেজ স্টুডেন্ট। ওই কোভিড টাইমে আমি ওদের 16 জনকে ব্যাচ আকারে পড়িয়েছি। নিজের ব্যাচের যে ছোট, মানে আমি ছিলাম 21 ব্যাচ, আমি 22 একদম ইমিডিয়েট জুনিয়রদেরকে পড়ানো বিশাল সাহসের ব্যাপার। জুনিয়রদেরকে আমি ওদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডমিশনেও পড়িয়েছি। আচ্ছা, আমি চান্স পাওয়ার পরে ওদেরকে অ্যাডমিশন প্রিপারেশন করিয়েছি, এবং ওদের মধ্য থেকে একজন রুয়েট সিভিলে চান্সও পেয়েছে। ও আমার বিশাল ব্যাপার। হ্যাঁ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নো ইউর টিচারের আরো একটি পর্বে। আজকে আমাদের সাথে আছে তোমাদের সবার প্রিয় শিশির ভাইয়া। শিশির ভাইয়ের কেমিস্ট্রি ক্লাস নিশ্চয়ই তোমাদের অনেক অনেক পছন্দ, কিন্তু এই ক্লাসের বাইরেও তোমরা নিশ্চয়ই ভাইয়ের জীবনের এমন অনেক গল্প জানতে চাও। ভাইয়ের স্কুলের গল্প, ভাইয়ের কলেজ জীবনটা কেমন ছিল, অ্যাডমিশন টেস্টে ভাইয়া কতটুকু পড়াশোনা করেছিলেন, সব গল্প আজকে আমরা ভাইয়ের কাছে জানবো। ওয়েলকাম জানাচ্ছি শিশির। থ্যাংক ইউ ভাই, আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। এক্ষেত্রে এমনি ছোট বয়স, তার উপরে আমি স্টুডেন্টদেরকে আমার লাইফের মানে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারছি, এটাতে মানে আমি নিজেও একটু নার্ভাস এবং ভালো লাগছে। আমার মনে হয় যে পুরো এপিসোডটা শেষ হওয়ার পরে তুমি নার্ভাস থাকবে না এবং স্টুডেন্টরাও অনেক বেশি এনজয় করবে। শিশির, তোর কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, স্কুল জীবনটা কেমন কেটেছে তোর, কিংবা স্কুলটা কোথায় ছিল? আমার স্কুলটা মানে সেই সময়ে, মানে আমি যে সময়ে মানে 2009-10 এই সময়টায় আমার স্কুলটা মানে রাজশাহীর বেস্ট স্কুল, এখনো বেস্ট স্কুল আছে। তো আমার স্কুলটা হচ্ছে রাজশাহী কলেজিয়েট স্কুল, একদম রাজশাহী কলেজের ঠিক পাশেই যে স্কুলটা, এবং এটা তো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন স্কুলের মধ্যে একটা। এটা স্থাপিত হয়েছিল 1828 সালে। মানে আমরা যখন স্কুলে ছিলাম তখন এটার 190 বছর পূর্তি অনুষ্ঠান আমরা পেয়েছি। তার মানে 2028-এ এটা 200 বছর পূর্তি হবে। 200 বছর পূর্তি। তো এই স্কুলে আমাদের ওই সময় আমরা যেমন বুয়েটে বা বিভিন্ন মেডিকেলে অ্যাডমিশন দিয়ে চান্স পেয়েছিলাম, ওই সময় আমরা মানে এরকমই একটা ফাইট দিয়ে অ্যাডমিশন দিয়ে আমরা কলেজের স্কুলে চান্স পেয়েছিলাম। মানে স্কুলের জন্য এত কম্পিটিশন? হ্যাঁ, মানে আমার কম্পিটিশনটা আসলে স্কুল লেভেল থেকে শুরু হয়েছে। মানে আমি গ্রাম থেকে এসে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী আসলাম, যে এখানে একটা স্কুল আছে, ভালো স্কুল, কলেজিয়েট স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, শিরোইল হাই স্কুল, ছেলেদের 4টা স্কুল আছে। তো এই 3টাই মেনলি পরিচিত বেশি। তারপরে কোচিং করলাম 1 বছর। 1 বছর কোচিং করার পরে মানে এন্ড অফ দ্য ইয়ার এক্সাম হয়, অ্যাডমিশন এক্সাম দিলাম কিছু। মানে স্কুলে চান্স পাওয়ার জন্য 1 বছর কোচিং? হ্যাঁ, 1 বছর ভর্তি কোচিং করে তারপরে এক্সাম দিয়ে দেন হচ্ছে রেজাল্টটা দিতে হচ্ছে রাতের বেলা। আচ্ছা, রাতের বেলা বলতে মিড নাইটে, রাত 2:30, 3টা, মানে ওই 3টা স্কুলেরই কোনো একটা স্কুলে 4 টাঙায় দিত। আচ্ছা, মানে নাম ঘোষণা করতো না। তো আব্বু হচ্ছে ওই সারা রাত জেগে ওইখানে সব গার্ডিয়ানরা তখন লাইন ধরে বসে থাকতো। আচ্ছা, যে রেজাল্ট টাঙাবে কখন। তো যখন রেজাল্ট টাঙালো, আব্বু দেখেছে, দেখার পরে ফোন করেছে। তো ওই সময়টাই মানে রাতটা এমন গেছে, মানে আমি সারা রাত কেঁদেছিলাম। ওই রাতটা কেন কেঁদেছিলাম জানি না। মানে এত ছোট বয়সে এত কম্পিটিশনের সম্মুখীন হওয়া, এটা কিন্তু আসলে রিয়ার। হ্যাঁ, মানে বলতে গেলে যে বুয়েটে যেরকম কম্পিটিশন হয়, ওই কম্পিটিশনটা তার থেকে কোনো ভাগে কম না। তো স্কুলে এত কম্পিটিশনের মধ্য দিয়ে যাত্রা, সেই স্কুল জীবনটা কি অনেক দুরন্ত কেটেছিল? কেমন কেটেছে? অনেক দুরন্ত বলতে অনেক দুরন্ত। মানে আমি যখন এখন আমার তো রাজশাহী গেলেই স্কুলের সামনে দিয়ে যাওয়া হয়। তো স্কুলের সামনে দিয়ে গেলে আমি এখনো দেখতে পাই, মানে আমি ওই মাঠ দিয়ে দৌড়াচ্ছি, স্কুলের বারান্দা দিয়ে আমি দৌড়াচ্ছি। মানে আমি স্কুলে গেলে মানে আমার আশেপাশে 2-4টা বেঞ্চ মানে আমার ভয়ে অতিষ্ঠ থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক দুরন্ত ছিল। মানে আমার কাজই ছিল হচ্ছে একে ডিস্টার্ব করা, ওকে মানে আমার সামনে যারা বসতো ওদেরকে আমি কলম দিয়ে সবসময় গুতাই দিতাম। আচ্ছা আচ্ছা। আমার একটা কথা মনে পড়ে, আমার একটা ফ্রেন্ড ছিল, নাম সাদমান, আপনার নামে। আচ্ছা। তো ও আমার সামনে বসে আছে। তো আমাদের স্কুলের ড্রেসটা ছিল হচ্ছে সাদা শার্ট আর খাকি প্যান্ট। আচ্ছা। তো আমি পিছে বসে আছি, তো আমার কেন জানি মনে হলো একটু দুষ্টমি করি। তো আমি ওর পিঠে মানে ওর সাদা শার্টে পিছ থেকে বড় করে কলম দিয়ে সাদমান লিখে ফেলেছি। ও বুঝতে পারে না, আমি ওকে বুঝতে দেই। আচ্ছা। পরে ও দেখে এসে বলে, এই শিশির তুই আমার পিঠে নাম লিখেছিস কেন? আমি বলি না, আমি তো লিখি নাই। তো এরকম আরো অনেক কাজ করতাম আমরা। স্কুল লাইফ মানে ওয়ান অফ দ্য বেস্ট
গেছে। দুষ্টামি করেছে জন্য হয়তো স্কুল লাইফগুলো এত মনে আছে। তো মজার ব্যাপার হচ্ছে আমি যখন কলেজে পড়েছি, আমার কলেজ আর তোর কলেজ তো সেম। সো যেহেতু রাজশাহী কলেজ আর রাজশাহী কলেজের স্কুল একদম পাশাপাশি, একই বলা যায় ক্যাম্পাস। তো তোর তো স্কুল কলেজ একই সাথে কেটেছে, বলা যায় একই ক্যাম্পাসের ভিতরেই কেটেছে। কলেজ লাইফটা কেমন ছিল? কলেজ লাইফের শুরুর দিনে যখন ভর্তি হতে যাই, তো রাজশাহী কলেজে চান্স পেতে তো হিউজ মার্ক লাগে, এই প্রশ্নটা। রাজশাহী কলেজে চান্স পেতে যে মার্কটা লাগে, আচ্ছা এখানে একটা কথা বলি, আমি স্কুল লাইফে কোনোদিন মানে ফোকাস স্টুডেন্ট ছিলাম না। ফোকাস বলতে মানে আমি নিজে ফোকাস ছিলাম শেষ দিকে, বাট কিছু স্টুডেন্ট থাকে যাদেরকে পুরো শহর হাইলাইট করে রাখে। আচ্ছা, যে এরা ভালো স্টুডেন্ট, ভালো শাইন করবে, রাজশাহী কলেজে চান্স পাবে, এরা বুয়েটে চান্স পাবে। তো আমি কোনোদিন এরকম স্টুডেন্ট ছিলাম না, মানে আমার প্রতি সবার এক্সপেকটেশন ছিল যে ও কোথাও পাবে না। তো ক্লাস 10-এ মানে একটা চেঞ্জ আসে, আমি আর কি একা একা পড়াশোনা করি, দেন এক্সাম হয়। তা আমরা জানতাম যে রাজশাহী কলেজে চান্স পেতে তখন আমাদের আগের ব্যাচের 1222 মার্ক গেছে, লাস্ট 1222, মানে 90% মার্কস লাগতেছে, 90 তার চেয়েও বেশি। হ্যাঁ, এখন সেটা প্রায় 95% লাগে, 1245 মতো লাগে 1300-র মধ্যে। তো এক্সামের রেজাল্ট দিল, রেজাল্ট দেওয়ার পরে আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে বসে মার্ক আমারটা যোগ করছে। তো ও যোগ করছে আর জাস্ট মানে ওর মুখের রিয়াকশনটা চেঞ্জ হচ্ছে, আল্লাহ এটা কি এটা কি। তো যোগ করার পরে বলে যে শিশির তোর 1230 আসছে। আচ্ছা, তো এটা আমার নিজের কাছেও এক্সপেক্টেড না। আমি বলি যে দোকানদারকে বলি যে ভাই এরকম কি পসিবল যে অন্য কারো মার্ক আমার সিটে চলে আসছে? তো দোকানদার বলে না এরকম তো পসিবল। আমি বলছি যে না এরকম তো পসিবল হইতেই পারে, আপনি আরেকটা মার্কশিট নামান। আচ্ছা, পরে আরেকটা মার্কশিট নামালো। মানে এটা তোমার একটা আনবিলিভেবল, অনেক অনেক বেশি আনবিলিভেবল। পরে আমি আবার মার্ক যোগ করলাম 1230। পরে আম্মুকে ফোন দিলাম, বললাম যে 1230 আসছে, তাহলে তো রাজশাহী কলেজ হয়ে যাবে, বাট কাউকে বলার দরকার নাই যে 1230 আসছে। কারণ মানে আমাকে সবাই এতটাই মানে আন্ডার এস্টিমেট করতো ওই সময়, মানে আমার নিজের বিশ্বাস হয় না যে আমি রাজশাহী কলেজে পাবো। যেটা হয় একটা ভালো স্কুলের মধ্যে গেলে সেখানে কিন্তু সবাই ভালো স্টুডেন্ট, তার মধ্যে হাইলাইটেড হওয়াটা। আর তুমি বললে যে তুমি একটু দুরন্ত ছিলে। আর আরেকটা ঘটনা, মানে মার্ক, আমি ওখানে তো অনেকগুলো দোকান আছে রাজশাহী কলেজের সামনে, কম্পিউটারের দোকান ছিল তখন, ওখানে আমরা মার্ক নিতাম। তো পাশের দোকানে আমার ফ্রেন্ড, ঠিক আমার 2 রোল আগে, আমার এখন বেস্ট ফ্রেন্ড, আমার সাথে রাজশাহী কলেজে পড়েছে ও। তো ও আমাকে বলে কত পেয়েছিস? আমি বলি 1230। ওর জাস্ট রিয়াকশন, হ্যাঁ তুই 1230 পেলি কেমনে? মানে ওর না কথাটা ভিতরে চাপা থাকেনি, ও বলে ফেলেছে ডিরেক্ট, যেহেতু বন্ধু কাছে থেকে চেনে। হ্যাঁ, তো তারপরে আমরা একসাথে রাজশাহী কলেজে পড়াশোনা করেছি। রাজশাহী কলেজে ভর্তি হতে যাওয়ার দিন টিচাররা বলে এই তোমরাই তো স্কুল থেকে আমাদের কলেজে টিফিন ছুঁড়ে মারো। আচ্ছা, আমিও তাই করতাম। মানে হচ্ছে কলা পাউরুটি যেদিন দিত, আমার পাউরুটি ভালো লাগতো না। আচ্ছা, কলাটা খেতাম, ওই কলার চৌকা আর হচ্ছে পাউরুটি আমি রাজশাহী কলেজে। হ্যাঁ হ্যাঁ, আমার রাজশাহী কলেজেই মারবো, আর অন্য কোথাও মারার দরকারই নাই, রাজশাহী কলেজেই মারতে হবে। তো কলেজ জীবনটা তো অনেক শৃঙ্খলার মধ্যে কাটার কথা, যেহেতু রাজশাহী কলেজে দেখা যায় যে পড়াশোনার জন্য খুবই সবসময় প্রেশার থাকে। সো কলেজ জীবনটা কি তোমাকে ভার্সিটির জন্য বা অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করেছিল কিনা? কলেজ জীবনটা শৃঙ্খলা বলতে মানে আমরা রাজশাহী কলেজে যেখানে একদম কলেজের স্কুলে একটা মুক্ত পাখি ছিলাম, ওইখানে যে মানে খাঁচায় বন্দি হয়ে গেলাম। তো আপনাদের সময় তো ছিল হবিবুর রহমান স্যার, তো উনার তো যে ত্রাস, মানে উনি অনেক ফেমাস ছিলেন আইন শৃঙ্খলা সবসময় কলেজের বজায় রাখার জন্য। আমি যে ক্লাস থেকে বাইরে বের হব, মানে আমার জাস্ট একটা ভয় হতো যে যদি হবিবুর স্যার দেখে ফেলে তাহলে আমার আর শেষ। তো মানে কলেজ লাইফে আমি কোনোদিন ক্লাস থেকে বের হওয়ার সাহস করি নাই ওইভাবে। তবে হ্যাঁ, মানে একটা সময় আমাদের ফার্স্ট ইয়ারের মাঝামাঝিতে নটরডেম কলেজে বা অন্যান্য কলেজে যেরকম ক্লাস টেস্ট পরীক্ষা হয়, তো আমাদেরও ক্লাস টেস্ট নিয়ে আসার একটা চেষ্টা করা হয়েছিল ওই সময়। কিন্তু মানে বলতে গেলে যে আমার বদলতে এবং আরও কিছু ছাত্রের বদলতে এই ক্লাস টেস্টটা বানচাল হয়ে গেছে। কীরকম যে প্রথমে আমি একটা ক্লাস টেস্ট বাদ দিই অসুস্থতার কারণে। আচ্ছা, তো পরে যখন দেখলো যে একে তো আর কিছু বলছে না, তখন আমার দেখা দেখি আরো কয়েকজন বাদ দিল। তারপরে আমি আরো 4-5টা পরীক্ষা বাদ দিয়েছি। দেন পরে আর কি পরীক্ষাটাই আর কি এভাবে আর নেওয়া হয় নাই। আচ্ছা, তো কলেজ লাইফের এই তো বলো যে পরীক্ষা মিস দিয়েছ, কিন্তু পরবর্তীতে নিজেকে প্রিপেয়ার করার জন্য বা বুয়েটে প্রিপেয়ার করার জন্য তোমাকে তো সিরিয়াসলি পড়াশোনা করতে হয়েছে। সেক্ষেত্রে কলেজ কিংবা নিজের পড়াশোনা সব মিলিয়ে কিভাবে প্ল্যানটা ছিল? হ্যাঁ, মানে কলেজে তো আমাদেরকে মানে যেটা হতো আমাদের রাজশাহী কলেজে বিশেষ করে, যে এখানে পুরো বাংলাদেশ থেকে আসতো। নটরডেম কলেজে যেরকম পুরো বাংলাদেশ থেকে পড়তে আসে, আমাদের রাজশাহী কলেজেও পড়তে আসে, লালমনিরহাট, নীলফামারী এগুলো থেকেও অনেক স্টুডেন্ট আসে। নিজেও পড়েছেন, আপনিও জানেন কিরকম একটা পরিবেশ থাকে ওইখানে যে ফাঁকিবাজ ছাত্র সেও কিন্তু মানে পরিবেশের কারণেই, হ্যাঁ মানে রাজশাহী কলেজের যে একদম ফাঁকিবাজ সে কিন্তু রাজশাহীর মধ্যে মোস্ট ট্যালেন্টেড, মানে এটা কিন্তু সবাই মানে বিশ্বাস করে। তো
আমরা এই পরিবেশটাতে বড় হয়েছি, আমরা দেখি যে আমি পড়ি না কিন্তু আমার পাশেই এক ফ্রেন্ড বুয়েট নিয়ে গল্প করে সবসময়, তো এটা শুনতাম, আস্তে সাইকোলজি তৈরি হয়ে যায়, একটা মানে ভাবতে শিখি আস্তে আস্তে যে ও ভাবছে আমাকেও ভাবতে হবে, আস্তে আস্তে সিরিয়াসনেস আসে, বুঝতে শিখি যে কিভাবে কি করতে হবে। আর টিচাররা আমাদের ক্লাস নিত, সব সময় বুঝাতো, মানে আমরা ক্লাস করি না করি টিচাররা কোনোদিন ফাঁকি দিত না ক্লাসে। এটা রাজশাহী কলেজের একটা বেস্ট জিনিস। এবং রাজশাহী কলেজে তো সবসময় 2জন শিক্ষক ক্লাস নেয়। হ্যাঁ, সবসময় প্রত্যেকটা সাবজেক্টের 2জন শিক্ষক করে নিত। হ্যাঁ, মানে একটা ক্লাসেও 2জন আসতো, শুধু আমাদের কেমিস্ট্রিতে 1জন করে আসতো, বাকি ম্যাথেও আমাদের 2জন আসতো, মাঝে মাঝে 3জন আসতো। এগুলো দেখে আস্তে আস্তে আমরা বড় হই। দেন আমরা তো করোনার সময়টাও পাই, দেন আমরা ফার্স্ট ইয়ারের পরে করোনা পাই, আমাদের সবকিছু তো কলেজ থেমে যায়। তারপরেও কিন্তু আমরা কলেজ থেকে অনেক সাপোর্ট পেয়েছি, কারণ করোনার সময় যেখানে মানে সব জায়গায় বন্ধ হয়ে গিয়েছিল, ইভেন বিভিন্ন এডটেক প্ল্যাটফর্মও কিন্তু তখন গ্রোয়িং, যখন তারা অনলাইন ক্লাস নেওয়া শুরু করে নাই, কিন্তু ওই সময়েও আমাদের রাজশাহী কলেজে সবার আগে অনলাইন ক্লাস হয়েছে, ফ্যাসিলিটিস গুলো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি কিছু কিছু ক্লাস করেছিলাম এবং ওগুলোর মধ্যে আমরা পড়ালেখার মধ্যে ছিলাম, মানে এনভায়রনমেন্টটা বাসার মধ্যে থেকে আমরা পেয়েছি। মানে করোনার কারণে সব বন্ধ, বাট রাজশাহী কলেজের যে এনভায়রনমেন্টটা এটা আমরা বাসার মধ্যেও পেয়েছি। আস্তে আস্তে এভাবেই ডেভেলপ হয়েছে, আমরা পড়তে থেকেছি। তারপরে এই তো আল্লাহর রহমতে আস্তে আস্তে সবকিছু হয়েছে, অ্যাডমিশন ফেজ আসলো, পরীক্ষা দিলাম। আচ্ছা, আমরা একটু ছোট্ট করে জানতে চাই যে বুয়েটে চান্স পাওয়ার ওই সময়টা, ওই মোমেন্টটার অনুভূতি কেমন ছিল? আচ্ছা, এটার একটা গল্প আছে ভাই। মানে পরীক্ষা দেওয়ার পরে আমি কিন্তু সব জায়গায় একা যেতাম। আচ্ছা, ক্লাস 2-এ যখন ওই যে কোচিংয়ের কথা বললাম, ওই কোচিংয়ের সময় আম্মু আমাকে প্রথম দিন একটা প্রাইভেটে কোচিং দেখাই দিয়ে আসছিল যে এটা তোমার কোচিং, আমি তোমাকে এরপর থেকে নিয়ে যাবো না, তোমাকে একা যেতে হবে। আমি একা যেতাম। স্কুলে আমি 7 বছর 8 বছর একা গিয়েছি, কলেজেও আমি একা গিয়েছি। আমি ঢাকাতে কয়েকটা অ্যাডমিশন টেস্ট দিতে আসছি, MIST আর বুয়েট রিটেন প্রিলি, এই কয়েকটা টেস্টও আমি একা দিতে আসছি ঢাকাতে। কোনো গার্জিয়ান আমার সাথে কোনো গার্ডিয়ান আসে নাই। তো পরীক্ষা দিয়ে গিয়েছি, সব কিছু ঠিকঠাক, এর মাঝে কোনো সমস্যা হয় নাই। রেজাল্টের দিনে, রেজাল্ট তো অনেক দিন পরে দেয় বুয়েটের, আর আকস্মিকভাবে দেয়। মেডিকেলে যেমন জানা থাকে যে এখন বুয়েটে হঠাৎ করে দিয়ে দেয়, বুয়েটে হঠাৎ করে দিয়ে দেয়, হয় রাত 10টায় দেয় অথবা সন্ধ্যার পরে দেয়, জানি না কখন দিবে। তো সেদিনটাই হচ্ছে আমরা কয়েকজন ফ্রেন্ড সার্কেল মিলে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। খেয়ে আসার সময় আমরা হচ্ছে মুভি নিয়ে আলোচনা করছিলাম, বাংলা পুরাতন দিনের মুভি, যে ডিপ জলের যে ডায়লগগুলো আছে ওগুলো বলে আমরা অনেক হাসাহাসি করেছি রাস্তায়। দেন বাসায় এসে আমার মনে হলো যে একটা ডিপ জলের মুভি দেখা যাক। আচ্ছা, তো আমি ডিপ জলের একটা ফেমাস মুভি আছে হীরা চুন্নি পান্না, ওইটার একটা ডায়লগ আছে আহো ভাতিজা, ওই মুভিটা আমি দেখা শুরু করি। আমার ফোনে সমস্যা ছিল যে কিছুক্ষণ পর চার্জ অফ হয়ে বন্ধ হয়ে যেত। আচ্ছা, আর আমারও স্বভাব খারাপ ছিল, যতক্ষণ না বন্ধ হবে আমি ছাড়তাম না। আচ্ছা, বন্ধ হওয়ার পরে আবার চার্জে দিয়ে 20 মিনিট চার্জ হলে আবার আমি আবার 40 মিনিট মুভি দেখতাম, আবার চার্জে দিতাম। তো মুভি দেখতে দেখতে ফোন অফ হয়ে গেছে। সেদিন আবার আম্মু হচ্ছে হাসপাতালে গিয়েছিল কিছু একটা কাজে, সিরিয়াস কিছু না, বাট গিয়েছিল আর কি, আম্মু আর ভাই। আর আব্বু তো বাইরেই থাকে সবসময়। চার্জ শেষ হয়ে অফ হয়ে গেছে ফোন, আমি চার্জে দিয়েছি। চার্জ থেকে খুলতেই হচ্ছে দেখি বেশ কয়েকটা মেসেজ। তারপরে খোলার সাথে সাথে আমার একটা ফ্রেন্ড ফোন দিয়ে বলে যে শিশির কি অবস্থা? আমি বলি এই তো আলহামদুলিল্লাহ। তো বলে যে বুয়েটের তো রেজাল্ট দিয়েছে। আমি বললাম আচ্ছা। তো বলে যে আচ্ছা ঠিক আছে, চেক করে দেখ। তো এটা শুনে আমি ভাবলাম যে হয় নাই মনে হয়, কারণ জেনারেলি যখন ফ্রেন্ডরা কল করে যে রেজাল্ট হয়ে গিয়েছে তখন বলে যে হ্যাঁ তোর তো হয়ে গেছে, আমাকে বলে যে আচ্ছা দেখ। আমি ভাবলাম যে হয় নাই। দেন আমি চেক না করে আগে মেসেঞ্জারে ঢুকে দেখি যে আমার যে ফ্রেন্ডস গ্রুপ আছে ওইখানে কংগ্রাচুলেশন লিখে 3 জনকে মেনশন দেওয়া আছে, তার মধ্যে আমার নামটা আছে। আমি ভাবলাম যে চান্স হয়েছে, এবার দেখি। হ্যাঁ, এবার চান্স হয়েছে। পরে আমি গেলাম, রেজাল্ট দেখলাম, দেখে একটু মন খারাপ হলো, যে কারণ আমি আশা করেছিলাম যে আমি মেকানিক্যাল পাবো। আচ্ছা, পজিশনটা 700-800-র মধ্যে হবে, বাট সামহাও পজিশনটা 1000-এর ঘরে চলে গেছে, যে কারণে একটু মন খারাপ ছিল। বাট আবার মনে হলো যে না, এমনও তো হতে পারতো যে আমার আর 200টা সিট পিছিয়ে গেলে আমার চান্স হতো না। তো তখন আমি এটা ভেবে আর কি শুকরিয়া করলাম, নামাজ পড়লাম। দেন আম্মু দেখি দৌড়ায় আসছে। আম্মু এসে বলে তুই ফোন কেন ধরিস না? হ্যাঁ, আমি বলি ফোন তো অফ হয়ে গেছে। তা আম্মু ভেবেছে, আম্মুকে আবার ফ্রেন্ডরা কল দিয়েছে রেজাল্ট হয়েছে। আম্মু তখন আমাকে ফোন দিয়েছে, আমার ফোন অফ পেয়েছে। তা আম্মু ভেবেছে আমার মনে চান্স, আমি মনে উল্টাপাল্টা কিছু করছি রুমের মধ্যে। হ্যাঁ, দেন আম্মু দৌড়ায় আসছে, এই একটা অবস্থা। সো মানে ভালো গিয়েছে, মানে ওই দিনটার এই যে মানে
শুরু থেকে শেষ পর্যন্ত যে মেমোরিটা, এটা আমার মনে আছে এখন, আমি সবাইকে বলি এই মেমোরিটা। এটা আসলে ভুলে যাওয়ার মতো মেমোরি না। তো এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে শিশির, পড়াশোনা নিজে করেছো, এর পাশাপাশি এই যে শিক্ষকতায় যে আসলাম, শিক্ষকতায় আসার পেছনে মোটিভেশনটা কি ছিল বা কখন থেকে পড়াচ্ছো? ক্লাস 9-এ আমাদের স্কুলে হচ্ছে নওগাঁ থেকে একটা স্যার আসে, আচ্ছা, ফিজিক্সের স্যার। তো স্যার আসার পরে উনি অর্ধবার্ষিক পরীক্ষায় ফিজিক্সে আমাদের স্কুলে 180 জনের মধ্যে 160 জন ফেল করে। আচ্ছা। তো আমি 10-এ পাস করেছি। তো তখন আমরা একজনের কাছে প্রাইভেট পড়তাম ওইখানে, রাজশাহীতে লোকাল স্যার। তো পরে আমি রিয়েলাইজ করলাম যে আমরা কি তাহলে ঠিক পথে আগাচ্ছি না, মানে এত খারাপ হচ্ছে, এত কিছু পড়ার পরেও। কারণ আমরা এরকম ভেবেছিলাম যে আমরা রাজশাহীর বেস্টটুকু পাচ্ছি, তারপরও কেন রেজাল্টের অবস্থা। স্যার আমাদেরকে বলে যে তোরা তো কিছুই পড়িস না, তোদের অবস্থা সামনে আরো খারাপ হবে। তো এরই মাঝে আমি হচ্ছে গ্রামে যাই, গ্রামে বলতে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে একটু ভেতরে। তো ওইখানে আমার আম্মুর আপন মামা, উনি কলেজের প্রফেসর ফিজিক্সেরই, আমার নানির বড় ভাই হয়। তো নানি বলে যে হচ্ছে যা ওর কাছে একটু পড়ে আয়। আমি বলি যে না, গ্রামের টিচার কি যাবো, আমি তো রাজশাহীতে পড়ি, অনেক ভালো ভালো পড়াবে। না, নানি এখন পাঠাবে। তো আমি গেলাম। তো যে প্রথম ক্লাসেই যে ম্যাথটা করাই, আমার হুট করে আমি দেখলাম, আমি এমনি ঝিমাচ্ছিলাম, কি করব ক্লাস, মানে মোটিভেশন ছিল না। হ্যাঁ, পরে যেই দিক ম্যাথটা লিখলো, তখন আমি দেখলাম এই ম্যাথটাই তো আমাদের স্কুলে আসছিল। এই ম্যাথটা এই গ্রামের সবাই পারছে, ওরা পারে, আমি পারি না, তাহলে কি সমস্যা? তার মানে আমি তখন বুঝলাম যে আমি যেখানে পড়ছি, আমাকে যিনি পড়াচ্ছে তিনি হয়তো বা রাইট ট্র্যাকে যাচ্ছে না, বা আমি হয়তো বা নিতে পারছি না, বা আমি সঠিক টিচারের সন্ধানটা পাচ্ছি না। তো আমি ধীরে ধীরে রিয়েলাইজ করলাম যে না, আমাকে বুঝতে হবে, আমাকে পড়তে হবে। তো আমার ওই নানার থেকেই আমি ফার্স্ট, মানে উনি আমার নানা হয়, নানির যেহেতু বড় ভাই, তো ওনার থেকে আমি ইন্সপিরেশনটা পাই যে না, আমাকে ওনার মতো টিচার হতে হবে, যাতে আমাকে দেখে মানে আমি যেমন ওনাকে দেখে রাইট ট্র্যাকে আসতে পেরেছি, তোমাকে দেখে আমাকে দেখে যাতে অনেকে রাইট ট্র্যাকে আসতে পারে। তো এইভাবে আর কি মানে আমার ইন্সপিরেশনটা আসে। এবং মেইন মানে রোলটা প্লে করে এখানে বলতে গেলে কোভিড-19। আচ্ছা, কোভিড-19-এর সময় তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে, তো কলেজ বন্ধ হয়ে গেল। তো আমার এলাকার এক ছোট ভাই, আমার আব্বুর ফ্রেন্ডের ছেলে, তো আব্বুর ফ্রেন্ড আব্বুকে বলে যে ও তো রাজশাহী কলেজে পড়ে। ওখানে কিন্তু রাজশাহী কলেজের অনেক ডিমান্ড, মানে এখানে ঢাকায় যেমন নটর ডেমের ডিমান্ড, হ্যাঁ, রাজশাহী উত্তরবঙ্গ জুড়ে সবাই রাজশাহী কলেজ বাদে আর কিচ্ছু না, রাজশাহী কলেজ মানে রাজশাহী কলেজ। ওটা ড্রেস দেখলে মানে অন্যরকম একটা রেসপেক্ট করে সবাই। তো আব্বুর ফ্রেন্ড আব্বুকে রিকোয়েস্ট করলো যে ও তো এখন বাসায়, আর এলাকার প্রাইভেটে তো সব বন্ধ লকডাউনের সময়, তো শিশির যাতে একটু পড়াই দেয় ওকে। আমি বললাম আসো, আমারও শখ আছে পড়ানোর, আমি ফিজিক্স পড়াতাম, ফিজিক্স ওই যে নানাও ফিজিক্স পড়াতো, আমিও ফিজিক্স পড়াতাম। আসলো, ওকে পড়ালাম। তো ও খুব একটা বুঝতো না, বাট ও 4-5 দিন পরে ওর আরো 2টা ফ্রেন্ডকে নিয়ে আসলো। এটা ইন্টার সেকেন্ড ইয়ারের কাহিনী। তখন আমি পড়ানো শুরু করেছি। আর আমার একটা বোর্ড ছিল, ছোট্ট একটা হোয়াইট বোর্ড ছিল, ওই বোর্ডে আমি পড়াতাম। দেন ওর 2টা ফ্রেন্ডকে নিয়ে আসলো। তো ওর 2টা ফ্রেন্ড আবার মোটামুটি পড়াশোনা বোঝে, ওর 2টা ফ্রেন্ডকে দিয়ে ও গায়েব হয়ে গেল। এদেরকে আমি তখন পড়ানো শুরু করলাম। তো ওর কাছে আমি টাকা নিতাম না, বাট এদের দুজন তো আমার খুব একটা পরিচিত না, তো এদের কাছে আমি একটা ফি রাখতাম, মান্থলি একটা ফি রাখতাম। তো এদেরকে আমি 1 মাস পড়াই, এবং আমি আমার ফার্স্ট আর্নিংটা করি ইন্টার সেকেন্ড ইয়ারে ব্যাচ পড়িয়ে ওদের দুজন। তুই যখন নিজেই কলেজের স্টুডেন্ট? আমি নিজে কলেজের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের। আমি তখন ফার্স্ট ইয়ারের ব্যাচ রানিং শুরু করে দিচ্ছি। দেন ওরা 2জন আরো 3জনকে আনে, তার মধ্যে 2জন ছেলে 1জন মেয়ে। তো আমার রুমের এই পাশে হচ্ছে সোফা রাখা ছিল, 3 সিটের যে সোফাগুলো, আর 2 সিটের সোফা ওই পাশে ছিল। তো এই পাশে 3জন বসতো, ওই পাশে 2জন বসতো, সামনে বোর্ড থাকতো, ওরা হচ্ছে পড়তো। তো এইভাবে আস্তে আস্তে এই ব্যাচটা আমার 16 জন পর্যন্ত গিয়েছিল যখন আমি কলেজ স্টুডেন্ট। ওই কোভিড টাইমে আমি ওদের 16 জনকে ব্যাচ আকারে পড়িয়েছি। আর আমি মানে একই সাথে ওদের পড়াও হতো, আমার পড়াও, নিজের পড়া হয়ে যেত। আমি বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক, প্র্যাকটিস বুক নিয়ে ওদেরকে আমি পড়াতাম, আর ওরাও পড়তো, ওরাও মনোযোগ দিয়ে পড়তো, আমিও পড়াতাম। ওদেরকে পড়াতে পড়াতে আমার সিলেবাস শেষ হয়েছে। মানে এই কথাটা আমি এরকম আর কাউকে দেখি নাই বলতে, যে একই সাথে মানে নিজের ব্যাচের যে ছোট, মানে আমি ছিলাম 21 ব্যাচ, আমি 22 একদম ইমিডিয়েট জুনিয়রদেরকে পড়ানো বিশাল সাহসের ব্যাপার। জুনিয়রদেরকে আমি ওদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডমিশনেও পড়িয়েছি। আচ্ছা, আমি চান্স পাওয়ার পরে ওদেরকে অ্যাডমিশন প্রিপারেশন করিয়েছি, এবং ওদের মধ্য থেকে একজন রুয়েট সিভিলে চান্সও পেয়েছে। ও আমার বিশাল ব্যাপার। তো খুবই ভালো লাগলো। সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে ফ্রেন্ড সার্কেল তোর কাছে কতটা মনে হয় যে গুরুত্বপূর্ণ? হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল
ইম্পর্টেন্ট। বিশেষ করে আমি দেখেছি যে আমার স্কুল লেভেলের যে ফ্রেন্ড সার্কেলগুলো, স্কুল লাইফের, মানে আমাদের একটা গ্রুপ আছে, প্রায় 15-16 জনের একটা গ্রুপ আছে। তো আমরা যখন, মানে আমি যে বললাম যে আমি সব জায়গায় একা যাওয়া আসা করতাম, তো এই যে একা যাওয়া আসা করার যে সাহসটা আমি পেতাম, এটা আমি বন্ধুদের কাছে, ফ্রেন্ডদের জন্য আছে, কারণ আমরা সবাই একসাথে যেতে পারতাম। কিন্তু আমি যদি লিটারালি একা হতাম, যে আমাকে একা যাওয়া আসা লাগছে, তাহলে কিন্তু আমি হয়তো বা চ্যালেঞ্জিং হয়ে যেত অনেক বেশি। তো আমরা ওই যে সার্কেলের আসা যাওয়া করতাম, এবং হ্যাঁ, আমার সার্কেলের সবাই যেটা ছিল, হয়তোবা সবাই ভালো স্টুডেন্ট না হতে পারে, বাট ওরা সবাই অনেক সাপোর্টিভ ছিল এবং গুড ম্যানার্সের ছিল। মানে তাদের মধ্যে কোনো ব্যাড হ্যাবিটস ছিল না। ওদের মধ্যে থেকে আমরা 3 জন বুয়েটে আছি, আইওটিতে অনেকে আছে, মেডিকেলে আছে, সবাই ভালো জায়গায় আছে, 2 জন জবেও আছে, এখন মিলিটারিতে আছে। মানে আমরা ফ্রেন্ড সার্কেলটা এখনো টিকে আছে। মানে আমরা, মানে রাজশাহী গেলে আমরা একসাথে বসি, ঢাকাতেও আমাদের তো বুয়েটে 3 জন, আইওটিতে 2 জন আছে, অস্টে আছে, আমরা ঢাকাতেও প্রত্যেক মাসে একবার করে মিট আপ করি। আচ্ছা, আমরা এখনো একসাথে ঘুরি। মানে আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে মানে আমরা খুব মানে প্রাউড বলা যায়, আমরা খুব মানে হ্যাপিনেস ফিল করি আমরা যখন একসাথে বসি, যখন স্কুল লাইফের মেমোরিজগুলো শেয়ার করি, তখন কিভাবে যে 3-4 ঘন্টা পার হয়ে যায় আমরা বুঝতে পারি না। মানে অনেক মেমোরিজ আছে আমাদের, মানে এখানে বলে এই 20-25 মিনিটে বলে শেষ করা যাবে না। আমরা একটু হলেও আসলে টের পেয়েছি। তো আমার মনে হয় যে শিশিরের কাছ থেকে 2টা পয়েন্ট সবচেয়ে বেশি আমাকে অ্যাট্রাক্ট করেছে, তোমাদেরকে আরো অনেক বেশি পয়েন্টস অ্যাট্রাক্ট করবে, কারণ অনেক টিচারের তো গল্প শুনলাম। একটা হচ্ছে ওর সাহসটা অনেক বেশি। ও যখন ইন্টার সেকেন্ড ইয়ারে, তখন ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে পড়িয়েছে প্রফেশনালি। এটা আসলে খুবই রেয়ার। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। অনেক সাহসী না হলে সেটা করা যায় না, এবং নিজের রেজাল্টটাও কিন্তু ভালো রেখেছে। সে পরবর্তীতে বুয়েটে চান্স পেয়েছে, এবং ফ্রেন্ড সার্কেল যেটা একদম স্কুল লাইফ থেকে স্টিল সাস্টেইন করছে। অনেক কথা বলে অনেক ভালো লাগলো শিশির। যেহেতু আমার কলেজের জুনিয়র, আমি আরো বেশি রিলেট করতে পেরেছি। আশা করা যায় যে তোর মাধ্যমে লক্ষ লক্ষ স্টুডেন্টরা ভবিষ্যতে উপকৃত হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।